জঙ্গলের এক কুয়োর জল ছিটলেই মরা মাছ জ্যান্ত হয়ে যায়। সেই কুয়োর পাশেই রাজা খুঁজে পান উগ্র তারারূপী মা বর্গভীমার কৃষ্ণবর্ণ মূর্তি। সেখানেই প্রতিষ্ঠা পায় এই মন্দির। শুনে দুই লাস্ট বেঞ্চারই চুপ। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা শহীদ মাতঙ্গিনী হাজরার স্মৃতি বিজড়িত স্থান। যে তাম্রধ্বজ রাজপরিবারের যিনি যুবরাজ ছিলেন তাম্রধ্বজ, তিনি দ্রৌপদীর সংঘর্ষে অংশগ্রহণ করেছিলেন। এই মন্দিরে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পরে উনি কাটোয়া থেকে আটিসারা হয়ে জলপথে তমলুকে এসেছিলেন। তমলুকে এসে উনি সারা রাত নিশি কীর্তন করেছিলেন। করে সকালে ভিক্ষা করে উনি প্রসাদ গ্রহণ করে পুরী ধামের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। মানে এক রাত্রি ছিলেন এখানে 1938 সালে 11 এপ্রিল নেতাজি সুভাষচন্দ্র বোস, তখনকার দিনে যিনি রাজা ছিলেন রাজা সুরেন্দ্রনারায়ণ রায়, তার সঙ্গে বসে এখানে মিটিং করেছিলেন। আমি নীলু। আজ আমার পিঠে সবার দুই লাস্ট বেঞ্চার দেবাশিস আর বিবেক। চলেছি প্রাচীন বাংলার, বরং বলা ভালো প্রাচীন ভারতবর্ষের এক ঐতিহাসিক রাজধানীর খোঁজে। নাম তাম্রলিপ্ত। আজকের তমলুক। সকালটা ঝকঝকে রোদে ভরা, আর দেবাশিস ওর পুরনো রোগ, পথে বেরোলেই খিদে। টিফিন হচ্ছে ঘুগনি মুড়ি, আমার ফেভারিট মুড়ি। চা খাবো এবার। সকালটা একটু খাওয়াইনি কেন ভাই? আমি কবে খেয়ে বেরোই, আমার তো রাস্তা দিয়ে খাওয়া। পথেই জীবন। পথেই জীবন নেয়, মানে পথে এলে খেয়ে দেয়। টিফিন নিয়ে একটু খুনসুটি না হলে লাস্ট বেঞ্চারদের যাত্রা জমে নাকি? তারপর আবার পথে যেতে যেতে আপনাদের শোনাই, তাম্রলিপ্ত শুধু একটা শহর নয়, এটা ইতিহাসের এক জীবন্ত অধ্যায়। মহাভারতের যুগেও যার উল্লেখ মেলে। চীনের পরিব্রাজক হিউয়েনসাং তার লেখায় যার কথা লিখে গেছেন। তমলুক যেতে হলে কোলাঘাট পেরিয়ে এই যে বাঁ দিকে হলদিয়া যাওয়ার রাস্তাটা বেঁকে গেছে, সোজা গেলে খড়গপুর। আমরা বাঁ দিকের রাস্তাটা ধরবো, এদিকে আমরা মেচেদা স্টেশন পাবো, এবং মেচেদা স্টেশন আমরা থামবো না, মেচেদা স্টেশনটা পেরিয়ে গিয়ে আমরা হলদিয়া রাস্তাটা ধরবো। প্রসঙ্গত বলে নিই, আমরা কিন্তু হাওড়ার দিক থেকে আসছি। এই রাস্তাতে প্রথমেই আপনার চোখে পড়বে বিরাট কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র। দ্রৌপদীর স্বয়ংবর সভায় তাম্রলিপ্তের যুবরাজ তাম্রধ্বজ উপস্থিত ছিলেন। এমনকি কুরুক্ষেত্রের যুদ্ধেও তাম্রলিপ্ত তার বিশাল সেনাবাহিনী নিয়ে কৌরবদের পক্ষে যোগ দিয়েছিলেন। সেই মহাশক্তিশালী তাম্রলিপ্ত আজ ছোট্ট তমলুক শহরে সীমাবদ্ধ। ডান দিকে গেলে মেচেদা স্টেশন, আমরা বাম দিকে যাব। আর বাম দিকে গিয়েই এই ডান দিক ঘুরে হলদিয়া যাওয়ার রাস্তাটা ধরবে। এটা হলদিয়া যাওয়ার রাস্তা। আমি এর আগে এখানে অনেকবার এসেছি। বিবেক, তুই আগে এসেছিস এখানে? বিবেক এখানে আগে আসেনি, বিবেক প্রথমবার আসছে। স্বাগতম তাম্রলিপ্ত পৌরসভা। আমরা ঢুকে পড়েছি তমলুক। এখানে কান পেতে দাঁড়ালে আজও যেন শোনা যায় রণহস্তির ডাকে ভেসে আসা ইতিহাসের শব্দ। আজ সেই অতীতের খোঁজেই দুই লাস্ট বেঞ্চার। বাম দিকে আছে তমলুক রাজবাড়ি, ওই যে পাশটা হলো তমলুক রাজবাড়ি। আমরা আসছি পরে তমলুক রাজবাড়িতে, আগে আমরা অন্য জিনিসগুলো এখানে। তমলুক থানা। তমলুকে ঢুকেই প্রথম গন্তব্য গৌরাঙ্গ মহাপ্রভুজির মন্দির। দেবাশিসের হিসেব পরিষ্কার, 12টার পর মন্দির বন্ধ। তাই শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু জিউ মন্দির। আমরা প্রথমে এলাম শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুজির মন্দির। এই মন্দিরটি শ্রী চৈতন্য স্মৃতি বিজড়িত। প্রবেশদ্বার পেরোতেই সেই পুরনো বকুল গাছ,
তার নিচে বাসুদেব ঘোষ ঠাকুরের সাধনাস্থল ও সমাধি। আমরা এসেছি শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুজিউ মন্দির। এখানে শ্রী গৌরাঙ্গ শ্রী চৈতন্যদেব নিজে এসেছিলেন, এই স্থানে ছিলেন। চলো এসো মন্দিরটাকে দেখি। আজ প্রায় 500 বছরের পুরনো এই মন্দির। জানা গেল শ্রীচৈতন্য মহাপ্রভু এখানে দুবার এসেছিলেন। বর্গভীমা দেখতে সবাই যায়, কিন্তু এই জায়গাটা অনেকেই মিস করে, যদিও দূরত্ব মাত্র 10 মিনিটের হাঁটা পথ। এই মন্দিরে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পরে উনি কাটোয়া থেকে আটিসারা হয়ে জলপথে তমলুকে এসেছিলেন। তমলুকে এসে উনি সারা রাত নিশি কীর্তন করেছিলেন। আচ্ছা, করে সকালে ভিক্ষা করে উনি প্রসাদ গ্রহণ করে পুরী ধামের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। মানে এক রাত ছিলেন? এক রাত্রি ছিলেন। উনি যখন ওই পুরী ধামে চলে যান, ওনার সঙ্গে যে সব পার্শ্বদবর্গ ছিল তাদের মধ্যে কিছুজন পার্শ্বদ আমাদের বাসুদেব ঘোষ ঠাকুর, উনি ওনার সস্ত্রী, আরও কিছু ভক্তবৃন্দ পার্শ্বদবৃন্দ ওনার এখানে ছিলেন। উনি যখন শুনলেন যে মহাপ্রভু আর নীলাচল ধামে নেই, পুরী ধামে আর নেই, তখন ভক্তবৃন্দকে বললেন যে আমি আর এ দেহ রাখবো না। হ্যাঁ, ওই সামনে যেখানে বকুল বৃক্ষ দেখছেন, ওই মন্দিরের সামনে, ওখানে উনি ভক্তবৃন্দ বলে তোমরা গর্ত করো মাটিতে, আমি জীবন্ত সমাধি দেবো। ওখানে জীবন্ত সমাধি হয়েছিল? জীবন্ত সমাধি দেবো এরকম সংকল্প করছেন, সংকল্প করছেন। তো তারপরে প্রস্তুতি নিয়েছেন এবং ভক্তবৃন্দ এখন ওই বকুল গাছ কেটে প্রকটিত হয়ে উনি বালক বেশে, এই যে দেখছেন এই যে মূর্তি, উনি এই বেশে উনি দেখা দেন। মন্দিরের ভিতরে গৌর সুন্দর আর শ্রীকৃষ্ণের বিগ্রহ, শান্ত, স্নিগ্ধ, অপূর্ব। বিগ্রহের তিনটি রূপের মধ্যে একটি জগন্নাথ দেব বোঝাই যাচ্ছে, আরেকটি শ্রীকৃষ্ণের রূপ আছে। আচ্ছা, মধ্যেখানে যে রূপ, ওটা কি মহাপ্রভুর রূপ? মহাপ্রভু উনিও বাঁশিয়াতে রয়েছেন। বাসুদেব ঘোষ ঠাকুর যখন ওখানে জীবন্ত সমাধিতে যান, তখনই মাটি গলা পর্যন্ত মাটি দেওয়া হয়ে গেছে। তারপরে বাসুদেব মহাপ্রভু ওই রূপটা দর্শন করে দিয়েছিলেন, বালক রূপে। বলছে তুমি কি করতে যাচ্ছ? ভগবান তো সবসময় ভক্তের বাঁধা থাকে, তুমি উঠে এসো, আশীর্বাদ করতে চাইছে, আর কাছে উঠে এসো। যে রূপে বাসুদেব ঘোষ ঠাকুরকে মহাপ্রভু দর্শন দিয়েছিলেন, সেই রূপে স্বয়ং বাসুদেব ঘোষ ঠাকুর ওই মাটির গর্ত থেকে উঠে এসে ওই বিগ্রহ নিয়ে এসে এই মন্দির প্রতিষ্ঠা করে সেবা করেছিলেন। এই হলো ব্রহ্মকুণ্ড বা শ্রী শ্রী গৌরকুণ্ড। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এখানে স্নান করেছিলেন। বলা হয় এখানে স্নান করলে নাকি সব পাপ দূর হয়, বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। তবে একটা কথা বলতেই হয়, এই পুকুরটার সংস্কার খুব দরকার। আশা করি মন্দির কর্তৃপক্ষ এই ব্রহ্মকুণ্ডের সংস্কার করবেন। আচ্ছা, এই মন্দিরে বড় মানে উৎসব নিশ্চয়ই কিছু হয়? হ্যাঁ, সেই বড় উৎসব হয় আমাদের। ওই যে বলছিলাম বাসুদেব ঘোষ ঠাকুর, উনি তো সেবা করতেন। উনার যে যখন আবার জীবদ্দশা, উনি দেহ ওনার যখন চলে গেল, ওনার ওই জায়গাতে যেখানে বকুল বৃক্ষ আছে, ওনার সেই পুনরায় আবার সমাধিস্থ করা হলো। তার উপরে সাক্ষী স্বরূপ বকুল বৃক্ষ রাখা হলো। এবং আমাদের এই রামনবমীর পরে মদন দ্বাদশী আছে, রামনবমী, দশমী, একাদশী, দ্বাদশী, মদন দ্বাদশী। ওই দিন ওনার তিরোভাব তিথি ধরে 7 দিন ব্যাপী বিরাট আমাদের শেষ দিন 10,000 আমাদের প্রায় 20,000 লোকের প্রসাদ পাওয়ার আয়োজন থাকে 7 দিন। আমাদের বড় উৎসব। এছাড়াও আমাদের রথযাত্রা উৎসব আছে, ঝুলন উৎসব 5 দিন হয়, 1 মাস ব্যাপী ভাগবত। এই আগমন উৎসব চলবে আমাদের 5 দিন ব্যাপী। আচ্ছা, প্রায় চলবে। 20 থেকে 25,000 লোক আর কি প্রসাদ পাবে এই দিন। আপনারা যারা তমলুকে আসবেন তাদের কাছে অনুরোধ, তারা অবশ্যই পাশেই রয়েছে, খুব বেশি দূরত্ব নয়, শ্রী চৈতন্যর স্মৃতি বিজড়িত এই মন্দিরটি অবশ্যই দেখবার অনুরোধ করলাম সবাইকে। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুজিউ মন্দির থেকে আমরা চলেছি এবার তমলুকে আর এক প্রাচীন বর্গভীমা মন্দিরের পথে। धूल भरी इस राह पे तेरे साथ चलूं, बंगाल की हवाओं में तेरा नाम बोलूं, कच्ची सड़क पुराने ताम्रलिप्त पौरसभा बाम दिके मेरे साथ खड़ा, क्योंकि वादा है ये टूटेगा नहीं, तूफान आए या रात गहरी हो। বর্গভীমার মন্দির এটি 51 সতীপীঠের একটি। বিশ্বাস করা হয় এখানে দেবীর বাম পায়ের গোড়ালি পড়েছিল।
দেবী চতুর্ভুজা, নিচে শায়িত মহাদেব। লোককথা এখানেই সবচেয়ে রোমাঞ্চকর। এক দরিদ্র ধীবর নারী প্রতিদিন রাজবাড়িতে জ্যান্ত শোল মাছ দিত। রাজা অবাক, প্রতিদিন কিভাবে সম্ভব? শেষে জানা গেল জঙ্গলের এক কুয়োর জল ছিটলেই মরা মাছ জ্যান্ত হয়ে যায়। সেই কুয়োর পাশেই রাজা খুঁজে পান উগ্র তারারূপী মা বর্গভীমার কৃষ্ণবর্ণ মূর্তি। সেখানেই প্রতিষ্ঠা পায় এই মন্দির। অনেক গবেষকের মতে ধীবার সম্প্রদায়ের আরাধ্যা ভীমা থেকেই বর্গভীমা নামের উৎপত্তি। শুনে দুই লাস্ট বেঞ্চারই চুপ। ইতিহাস আর লোকবিশ্বাস দুটো কখন যে একে অপরের সঙ্গে মিশে যায় বোঝা কঠিন। ভীমা দেবী মহামায়ে তৈলক্য জননী শিবে সিদ্ধিং কুরু মমাভীষ্ট নমস্তে শঙ্কর প্রিয়ে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। আমরা যতটুকু শুনেছি যে আজ থেকে প্রায় 6 থেকে 6,500 বছর আগেকার এই মন্দির। সত্যি মায়ের বাম পায়ের এখানে গোড়ালি পড়েছিল। এটা 51 ফিটের একটা পীঠ, তন্ত্রোক্ত পীঠ, দেবী বর্গভীমা। এই রাজ্যে তখন রাজত্ব করতেন ময়ূরবংশীয় রাজা তাম্রধ্বজ। তেনার নামানুসারে এই জায়গার নাম হয় তাম্রলিপ্ত বন্দর। এই মন্দিরে তাহলে এখনো ভোগের নিয়মে প্রতিদিন শোল মাছ দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং এখানে আমাদের যে মাইজি ভোগান্ন হয় তাতে সপ্তব্যঞ্জন সহকারে স্বামীসান্ন ভোগের ভোগ হয়। তার মধ্যে শোল মাছটা কিন্তু অতি অবশ্যই, শোল মাছের আমসোল টক দেওয়া হয়। সেই থেকে, সেই পূর্ব থেকেই কিন্তু প্রথা হয়ে আসছে। আর সেই প্রথা আজও এই নগরবাসী কেন মায়ের নাম যতদূর পৌঁছেছে তারা সবাই জানে যে আমাদের বর্গভীমা মা শোল মাছ প্রিয়সী। উৎসব বলতে প্রতিদিনই মায়ের পুজো হয়। এছাড়া প্রত্যেক কিন্তু এখানে পহেলা বৈশাখ থেকে শুরু করে 12 মাসে 13টা পার্বণ, ঠিক আছে? প্রত্যেকটা পার্বণে কিন্তু বহু দূর দূরান্ত থেকে তারা ভক্তরা আসেন মায়ের কাছে পূজা পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। মায়ের একটা বিশেষ একটা যজ্ঞানুষ্ঠান করা হয়, সেটা হচ্ছে যে বিশ্বের কল্যাণের জন্য সপ্তশতী মহাযজ্ঞ। সেটা ওই ডিসেম্বরে পড়ে আর অঘ্রাণ পৌষে পড়ে বাংলার দিক দিয়ে। কাত্যায়নী চতুর্দশী ধরে করা হয়। সেটা হলো মায়ের যে শিলা মূর্তি আছে, হ্যাঁ, সেই হ্যাঁ। শিলা মূর্তি কি সাধারণের দর্শন যোগ্য না, হয় কি? দর্শনের ব্যবস্থা আছে কিন্তু স্পর্শের কোনো ব্যবস্থা নেই। দেখানো হয় আপনি না। যেটা দেখছেন ওটাই কিন্তু ব্রহ্মশিলা। ওটাই ব্রহ্মশিলা। ওটাই ব্রহ্মশিলা। এর ব্যাপারে আচ্ছা। কি এখন শাড়ি দিয়ে মাকে সুন্দর করে সাজানো হয়েছে বলে যার জন্য আপনি বুঝতে পারছেন না, ওটাই। অতএব কোনো বিভেদ কিছু নেই। আচ্ছা, মায়ের রূপটা আমরা দূর রূপটা থেকে বলতে দেখি ওম কৃষ্ণবর্ণাং চতুর্ভুজাং মুন্ডমালা বিভূষিতাম দক্ষিণে খড়গশুলঞ্চ তীক্ষ্ণধার দুরাসদম বামে খর্পরমুণ্ডঞ্চ লোলোচিহা ত্রিলোচনম ব্যাঘ্র চর্ম পরিধানং ভীমা দেবী শবাসনম। একটু আমাদের দর্শকদের জন্য হচ্ছে বুঝিয়ে বলুন। চতুর্ভুজ। আচ্ছা, দক্ষিণের নিচের দিকে আছে ত্রিশূল আছে, দক্ষিণের উপর দিকে আছে আপনার খড়গ, বাঁয়ের উপরে আছে খরপর আছে, আর বাঁয়ের নিচেটা আছে আপনার ওই মুন্ড আছে একটা। হ্যাঁ, এই হচ্ছে চতুর্ভুজ। মায়ের ভৈরব কিন্তু অন্যান্য পীঠে যেমন ভৈরব আলাদা করে থাকেন, আমাদের মন্দিরে কিন্তু সেই ব্যবস্থাটা নেই। আমাদের মন্দিরে যেটা ব্যবস্থা আছে সেটা ভৈরব কিন্তু মায়ের কাছেই আছেন। তা ভৈরবের নাম কি মায়ের? সর্বানন্দ ভৈরব। সর্বাঙ্গ। হ্যাঁ, সর্বানন্দ।
বলা হয় এই যে পুষ্করিণী মায়ের এখানেই সেই বাম গোয়ালিটি পড়েছিল বলে জনশ্রুতি রয়েছে। জয় মা। দুপুর গড়িয়ে গেছে, ভোগের লাইনে দাঁড়ানো যেত, কিন্তু সমস্যা একটাই, ভোগ আমিষ, বিবেক নিরামিষভোজী, দেবাশিস সর্বভোগ। তবু বন্ধুকে ছেড়ে খাওয়া ওর ধাতে নেই। অগত্যা রাস্তার উল্টো দিকে জগন্নাথ হোটেল। এখানে প্রতিদিন যা রান্না হয় সেটাতে জগন্নাথকে ভোগ দিয়ে তারপর সেই ভোগ যারা এই হোটেলে আসে তাদের পরিবেশন করা হয়। আপনারা এই হোটেলে এসে খাবেন, খুব অল্প পয়সায় অনেক রকম খাবার। এটা আছে, এটা আছে, কোনটা খাবি বল? 100 টাকার থালি দেখে বিবেকের চোখ এক্কেবারে চড়ক গাছ। আজকে বর্গভীমা মায়ের দর্শন করতে এসেছি এবং তার সাথে সাথে একটা অগ্নি পাওনা হচ্ছে এই হোটেলে নিরামিষ খাবার একটা ব্যবস্থা রয়েছে এবং আমি যেহেতু নিরামিষ ভোজি আর কি, তো আমার জন্য বাধ্য হয়ে দেবাশিস নিরামিষ খাবে। তা দেবাশিস খুশি তো? হ্যাঁ, আমি তো সবসময় খুশি, খাবার বিষয়ে আমি 1 নম্বর। না শুরু কাঁসার থালায় সাজানো এত পদ, কনফিউজ। স্বাদ সে কথা আর নাই বা বললাম। আমি নীলু, আমার খাবার আলাদা, তবু ওদের তৃপ্ত মুখ দেখেই আমার মন ভরে যায়। তুই তো এর আগেও খেয়ে গেছিস এই হোটেলে। আমি ফার্স্ট টাইম খাবো। থালিটা তোর কেমন লাগছে? আমার দেখেই মন ভরে গেছে। ভাই খাওয়া ভালো হয়েছে? একদম রাজা বোঝে। এখন মনে হচ্ছে এটা কোথাও গিয়ে ল্যাদ খেতে পারলে ভালো হয়। রাত খেলে ভালো। ये दिन मेरा खुशी का दिन है। এরপর আমরা গেলাম শহীদ মাতঙ্গিনী হাজরার স্মৃতিস্তম্ভে। এখানে এসে পরিবেশটাই বদলে গেল। এক বৃদ্ধা বুকে গুলি, তবু হাত থেকে জাতীয় পতাকা পড়েনি। 2 লাস্ট বেঞ্চার অনেকক্ষণ চুপ। কিছু ইতিহাস ক্যামেরায় ধরা যায়, কিছু শুধু মনে থেকে যায়। এখানে দাঁড়িয়ে একটা কথা মনে পড়ে যায়, এই তমলুক শুধু প্রাচীন তাম্রলিপ্তের স্মৃতি বহন করে না, স্বাধীনতা সংগ্রামের সময়ও এই মাটি ছিল অগ্নিগর্ভ। নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে 1942-এ ভারত ছাড়ো আন্দোলনের সময় এই তমলুকেই গড়ে উঠেছিল ঐতিহাসিক তাম্রলিপ্ত জাতীয় সরকার। ব্রিটিশ শাসনের ভিত কাঁপিয়ে এই অঞ্চলের মানুষ প্রমাণ করে দিয়েছিলেন স্বাধীনতার স্বপ্ন শুধু শহরের দেওয়ালে লেখা স্লোগান নয়, গ্রামের মাটিতেও তা সমান জ্বলন্ত। আজ চারপাশে সব শান্ত, কিন্তু ইতিহাস জানে এই নীরবতার নিচে একদিন বিদ্রোহের আগুন জ্বলেছিল। আজকের দিন, আজকের দিন, ও মন ভরে গেছে আনন্দে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা শহীদ মাতঙ্গিনী হাজরার স্মৃতি বিজড়িত স্থান। আমাদের নেক্সট জেনারেশনকে অবশ্যই দেখা উচিত যে দেশকে স্বাধীন করতে গিয়ে কতজন কত তাদের জীবন স্যাক্রিফাইস করেছেন, কত আত্মবলিদান দিয়েছে। এই পুণ্যভূমিতে আসতে পেরে আমাদের 2 লাস্ট বেঞ্চারেরও খুব ভালো লাগছে। ये रास्ते समझते हैं हमारी बात बिना बोले। শেষ গন্তব্য তাম্রলিপ্ত রাজবাড়ি। इबादत जैसी होने आंखों में भर आया पानी, फिर भी हंसी नहीं रुकती यादों की ये खाली प्यार से ही सजती। আমরা এসেছি তমলুক রাজবাড়িতে। ভেতরে ঢোকার অনুমতি মিলল না। বিবেকের মুখ দেখে বুঝলাম শিল্পীর কষ্টটা বেশ গভীর। जमींदार बारी घर मेरा घर तेरा नद की हवा। তবু ভাগ্য ভালো, রাজপরিবারের সদস্য ডাক্তার দীপেন্দ্র নারায়ণ রায়ের সঙ্গে দেখা হয়ে গেল। তার মুখে শোনা গেল যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞের ঘোড়া এখানেই নাকি আটকানো হয়েছিল, আর সেই সূত্রেই শ্রীকৃষ্ণের আগমন তাম্রলিপ্তে। ইতিহাস কখন যে গল্প হয়ে ওঠে কে জানে। যে তাম্রলিপ্ত রাজপরিবারের যিনি যুবরাজ ছিলেন তাম্রধ্বজ, তিনি দ্রৌপদীর সংঘর্ষে অংশগ্রহণ করেছিলেন। তো স্বাভাবিকভাবেই এইভাবে বহু ইতিহাস জড়িত রয়েছে এবং যেখানে আমরা বসে আপনার সঙ্গে কথা বলছি এটাকে আটচালা বলে। এখানে 1938 সালে 11 এপ্রিল
নেতাজি সুভাষচন্দ্র বোস তখনকার দিনে যিনি রাজা ছিলেন, রাজা সুরেন্দ্রনারায়ণ রায়, তার সঙ্গে বসে এখানে মিটিং করেছিলেন। এবং একটু দূরে যে আমবাগান আছে, গোলাপ বাগান, রাতারাতি সেই গোলাপ বাগান এবং আমবাগান কেটে নেতাজি সুভাষচন্দ্র বসুকে সভা করতে দেওয়া হয়েছিল। এই যে বাড়িটি দেখছেন, এটা রাজা লক্ষ্মীনারায়ণ রায়ের সময় তৈরি হয়েছিল, প্রায় 200 বছরের কিছু বেশি। এই বাড়িটিতে আপনার অবিভক্ত বাংলার স্বাধীনতা সংগ্রামীদের আশ্রয়স্থল ছিল এবং এখানে এই আটচালতে লর্ড রোনাল্ড এসেছিলেন। তিনি রাজা সুরেন্দ্রনারায়ণকে এটা বুঝিয়েছিলেন যে তুমি এই রাজবাড়ি থেকে বিপ্লবীদের তাড়িয়ে দাও বা তাদেরকে এখান থেকে চলে যেতে বলো, তাহলে আমরা তোমার যে রাজ পরিবারের যে সম্পত্তিটা নিলাম হয়ে গেছে, সূর্যাস্ত নিলাম, সেই সম্পত্তিটা ফিরিয়ে দেবো। কিন্তু রাজা সুরেন্দ্রনারায়ণ একটাই কথা বলেছিলেন যে দেখুন, আমরা কৃষ্ণের ভক্ত, আমরা কাউকে কথা দিলে সে কথা আমরা কখনো ফিরাই না, সেই জন্য আমরা কখনোই এইখান থেকে ওনাদের চলে যেতে বলতে পারবো না। তার ফলে যেটা হলো সেটা হচ্ছে ওনাকে পরের দিন, তখন তো মেদিনীপুর হেডকোয়ার্টার ছিল, মেদিনীপুর থেকে ইংরেজ সেনা সহ সমস্ত সৈন্য সামন্ত এসে ওনাকে বন্দি করেন এবং ওনাকে যখন তখন তো এইখান দিয়ে মানে পাঁশকুড়া দিয়ে মেদিনীপুর যাওয়া হতো, সেই রাস্তায় যখন নিয়ে যাচ্ছিলেন তখন চংসরপুরে যে মুসলিম প্রজা, তারা রাস্তা অবরোধ করে, মুসলিম ও হিন্দু উভয় অবরোধ করে যে আমাদের রাজাকে নিয়ে যেতে দেবো না। তখন বাধ্য ইংরেজ সেনারা ওনাকে ফিরিয়ে এনে এই যে পায়রাটুঙ্গি ডাকবাংলো, সেখানে 6 মাসের জন্য গৃহবন্দী করেছিলেন। তারপর এক ফাঁকে ওনাকে মেদিনীপুর সেন্ট্রাল জেলে পাঠিয়ে দেন, আবার দমদম সেন্ট্রাল জেলে পাঠিয়ে দেন। একইভাবে তার পুত্র কর্নেল ডক্টর ধীরেন্দ্রনাথ রায়, তিনিও স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তাকেও একইভাবে বুলেটিন প্রচারের দায়ে তাকেও প্রথমে তমলুক জেলে রাখা হয়েছিল, তারপর মেদিনীপুর সেন্ট্রাল জেল, তারপর দমদম সেন্ট্রাল জেল। এইভাবে তাকেও মানে জেলবন্দি করা হয়েছিল। এবং আমাদের পরিবারের আমার দাদা কুমারেন্দ্রনাথ রায় থেকে শুরু করে তাদেরকে এই ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য তাদেরকে হ্যামিল্টন স্কুল থেকে বহিষ্কার করা হয়। মহাভারতের কাহিনীতে যে অশ্বমেধ যজ্ঞের কথা লেখা আছে, সেই অশ্বমেধ যজ্ঞের কাহিনী সম্পর্কে এখানকার রাজ পরিবারে একটা জনশ্রুতি পাওয়া যায়, সেই বিষয়ে আপনি যদি একটু আলোকপাত করেন। পাঁশকুড়ার দিকে যাবেন তখন দেখবেন রণসিংহা বলে, রাধামণির কাছে রণসিংহা বলে একটা জায়গা রয়েছে, 2500 বছর 2500 বছর আগে। তখন ওগুলো সমস্ত ফাঁকা মাঠ ছিল এবং রণসিংহা মানে ওখানে গেট ছিল যেখানে রণসিংহা ফোঁকা হতো। আগের দিনে রাজারা জানেন গেটের উপরে তার সৈন্যদের বসে সংজ্ঞা ফুঁকত, যাকে রণসিংহা বলা হতো। ওখানেই যুদ্ধটা হয়েছিল এবং ওখানে যুদ্ধ করে যখন বন্দি করে এইখানে একটা, আপনি ওখানে গেলে দেখবেন একটা প্রাচীন বটগাছ আছে। জনশ্রুতি যে ওই বটগাছেই অশ্বমেধিকের ঘোড়াকে বেঁধে রাখা হয়েছিল। তারপরে প্রবল যুদ্ধ হয়, সেই যুদ্ধে পাণ্ডবরা পরাজিত হন এবং যখন পাণ্ডবরা গিয়ে কৃষ্ণকে বললেন, ভগবান কৃষ্ণকে বললেন, তখন কৃষ্ণ বললেন তাম্রলিপ্তের মহারাজা ময়ূরধ্বজ আমার অত্যন্ত মানে আমার ভক্ত, সুতরাং তাকে তোমরা যুদ্ধে হারাতে পারবে না। তিনি ব্রাহ্মণ বেশে, তিনি এবং অর্জুন ব্রাহ্মণ বেশে এখানে আসেন এবং মহারাজের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তারা বলেন যে আমি ভগবান কৃষ্ণ, অর্জুন। তারপর তাদের সঙ্গে একটি চুক্তি হয় এবং সেই চুক্তি অনুযায়ী তাম্রলিপ্ত রাজা প্রচুর সৈন্য সামন্ত এবং ধন দৌলত নিয়ে অশ্বমেধ যজ্ঞের সেই যে যজ্ঞ, সেই যজ্ঞে অংশগ্রহণ করেছিল। এটা মহাভারতে লিখিত আছে। রাজ্যের পরিধি কতটা ছিল প্রাচীনকালে, যতটা আপনাদের জানা হিউয়েন আছে? সাংয়ের যে বিবরণ আমরা পাই তাতে আমরা দেখতে পাই যে এটা যদি দেখা যায় পশ্চিমবঙ্গ থেকে 700 কিলোমিটার, মানে ধরুন প্রায় শিলিগুড়ি। এবং আমরা মনে করি যে তাম্রলিপ্তের ইতিহাস সামনে আসা উচিত। এবং আপনারা জানেন, দেখেছেন যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তারা এই রাজবাড়িটি অধিগ্রহণ করেছেন এবং ভারতবর্ষের 6334টি সৌধের মধ্যে এটা একটি, এবং পূর্ব মেদিনীপুর জেলায় এটা একটি জাতীয় সৌধ, যেটা কেন্দ্র সরকারকে মেনটেন করছে এবং তারা কিছু কাজকর্ম করছে, এক্সকাভেশন করছেন। এবং আমরা বিশ্বাস করি যে এইভাবে তাম্রলিপ্তের ইতিহাস, প্রাচীন ইতিহাস বেরিয়ে আসবে, কারণ আমাদের কাছে এইটা প্রায় 3000 বছরের প্রাচীন একটা রাজপরিবার।
2023 সালে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর তমলুকে আগমনের 85 বছরে আমরা এখানে সভা করেছিলাম, যেখানে ইউনেস্কোর প্রতিনিধিরা যেমন ছিলেন সেরকম চীন, জাপান, অস্ট্রেলিয়া থেকে শুরু করে বাংলাদেশ, নেপাল, ভুটান, সিকিম এদের প্রতিনিধিরা এসেছিলেন। তো এইভাবে, এবং আপনারা যদি একটু দূরে যান দেখবেন বুদ্ধ মূর্তি রয়েছে, সেটাও উদ্বোধন করেছিলেন বিদেশিরা। কারণ এখানে আমাদের এই যে আন্তর্জাতিক সেমিনার, যেখানে ইউনেস্কো ডাইরেক্টলি অংশগ্রহণ করেছিলেন, প্রত্যেকটা মানুষের ইতিহাস জানা উচিত। এবং আপনি হয়তো জানেন যে জাপানে এখনো পর্যন্ত সেখানে রাজতন্ত্র চালু আছে, এবং সেখানে কিন্তু রাজতন্ত্র চালু আছে মানে এই নেই যে রাজা শাসন করেন, শাসন করে গণতান্ত্রিক পদ্ধতিতে শাসন হয়, যেমন আমাদের দেশে শাসন হয়, কিন্তু সেখানে শেখানো হয় ডিসিপ্লিন। এবং আমারও মনে হয় আমাদের দেশে ইতিহাসটা কম্পালসারি করা উচিত। এই ইতিহাসটা কম্পালসারি হলে মানুষ অনেক রকম বিপদগামী থেকে নিজেকে রক্ষা করতে পারবে। এবং নিশ্চিতভাবে আমি যুব সমাজের কাছে একটাই আবেদন করব যে তারা যেন দেশকে ভালোবাসেন, দেশের প্রতি যাতে তাদের আনুগত্য থাকে, এবং তারা যেন ইতিহাসটা জানতে পারেন, যে যেখানকারই মানুষ হোক না কেন তিনি যেন ইতিহাসটা জানতে পারে, এটাই আমাদের তাদের কাছে আবেদন করব আমিও। কারণ ইতিহাস জানলে একটা লোক যখন সে বিপদগামী হতে যাবে তখন তার মনে পড়বে যে এইটা পুরনো ব্যাকগ্রাউন্ড, স্বাভাবিকভাবেই সেই খারাপ জায়গা থেকে সে ফিরে আসতে পারবে। যে জাতি ইতিহাস মনে রাখে না সেই জাতির অবক্ষয় নিশ্চিত। ইতিহাসকে মনে রাখতে হবে এবং ইতিহাসের ভুলে যাতে পুনরাবৃত্তি না হয় সেই জাতিকে সেই শিক্ষাটা গ্রহণ করতে হবে। দেখ, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা অতি প্রাচীন। একসময় এখানে রাজারা রাজত্ব করত, কত সৈন্য, কত ঘোড়া, কত হাতি, কত মানুষজন। আজ সেখানে দেখ কিছু নেই, ভাঙা পড়ে আছে। আমরাও আছি, একদিন আমরাও চলে যাব, হয়তো আমাদের কিছু স্মৃতি থাকবে না এই পৃথিবীতে। তবু যতক্ষণ আছি ততক্ষণ কিছু করে যেতে হবে, অনুভব করতে হবে সবটুকু, এটাই জীবন। দেবাশিস এখানে এসে একটু নস্টালজিক হয়ে পড়েছে। আর নস্টালজিকের কি আছে রে ভাই? এখন স্মৃতি নিয়ে ভাবছে কি পেলাম, কি ছেড়ে গেলাম। এই যে রাজ পরিবার, যেটা প্রাচীন সেই মহাভারত সময়কাল থেকে রয়েছে, সেই রাজ পরিবার আজ দেখ ভাঙা বাড়িটা পড়ে আছে, রাজাদের রাজত্ব নেই। কিছুদিন বাদে আস্তে আস্তে সব কিছুই বিনষ্ট হয়ে যাবে কালের নিয়মে। আর আমরা তো সামান্য, তবে যতক্ষণ জীবন আছে ততক্ষণ চালিয়ে যাও, যতক্ষণ শরীরে শক্তি আছে চালিয়ে যাও, এর বাইরে কিছু নেই। চলো বাড়ি চলে যাও। हम दो दोस्त हकते नहीं करी पंच लगी न जिंदगी हम दो दोस्त। বেলা পড়ে এসেছে, ফেরার সময় হয়েছে। আমি নীলু, আজ বুঝলাম অতীতকে ফেলে কেউ এগোতে পারে না, তাকে সঙ্গে নিয়েই পথ চলতে হয়। আজ এখানেই শেষ, আবার দেখা হবে নতুন পথে নতুন গল্পে। লাস্ট বেঞ্চারদের সঙ্গে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।